দিস ইজ ইনফিনিক্স নোট এইজ। এতদিন আমরা ইনফিনিক্সের নোট সিরিজের বিভিন্ন নাম্বার শুনে আসছি, এই প্রথমবার এজ চলে আসলো। যাই হোক, ব্যতিক্রম হলেও সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বিষয়টা সেরকম না। এই ফোনটার যদি আমরা স্পেশাল ফিচারের দিকে খেয়াল করি, তাহলে এখানে খুবই স্টাইলিশ একটা লুক দেওয়া রয়েছে। এটা যদি আপনি রিয়ার পার্টে দেখেন বা ফ্রন্ট পার্টে দেখেন, খুবই ভালো লাগবে। সামনের দিকে একটা কার্ভ ডিসপ্লে রয়েছে অ্যামোলেড, দেখতে খুবই জোস লাগে। তারপরে ফোনটাতে একদমই লেটেস্ট একটা চিপসেট মিডিয়াটেক ডায়মেনসিটি 7100 চিপসেট দেওয়া রয়েছে। পাশাপাশি ফোনটাতে 6500 মিলিঅ্যাম্পের ব্যাটারি রয়েছে এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। সো সব মিলিয়ে আসলে নোট এইজ কেমন হলো সেটা জানার জন্য আগে আপনাকে বুঝতে হবে ফোনটার প্রাইস। এই ফোনটার 8128 ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 29,999 টাকা, আর 8256 ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 31,999 টাকা। এখন এই টাকায় আসলে নোট এইজ আমাদেরকে কতটা বেল অফার মানি প্রোভাইড করছে সেটা জানানোর চেষ্টা করব আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আনবক্সিং দিয়ে শুরু করি রিভিউ। দেখি বক্সে কি কি রয়েছে। বক্সটিকে ওপেন করার পর একটা এনভেলপ দেখতে পাচ্ছি, এটাকে সরিয়ে রাখি। তারপর এখানে আমরা আমাদের সেই যে কাঙ্ক্ষিত ডিভাইস ইনফিনিক্স নোট এইজ এটাকে দেখতে পাচ্ছি। ওকে, এটা নিয়ে আমরা একদম বিস্তারিত আলোচনা করব। তারপর দেখি বক্সে কি রয়েছে। এখানে আমরা একটা 45 ওয়াটের ফাস্ট চার্জার দেখতে পাচ্ছি। তারপর একটা ইউএসবি টাইপ সি কেবল দেখতে পাচ্ছি। আর এই এনভেলপের মধ্যে কি রয়েছে দেখি। এটার মধ্যে একটা চমৎকার ব্যাক কভার রয়েছে। তারপরেই আমরা একটা স্ক্রিন প্রোটেক্টর দেখতে পাচ্ছি। সাধারণত কার্ভ ডিসপ্লে ফোনগুলো যখন বাজারে আসে তখন কিন্তু স্ক্রিন প্রোটেক্টর পাওয়া যায় না, ইনফিনিক্স বক্সে দিয়ে দিয়েছে, যার জন্য থ্যাঙ্কস। তারপর আর কি থাকবে, ওয়ারেন্টি কার্ড বা সিম ইজেক্টর, এইগুলোই তো। চলুন এবারে মূল রিভিউর দিকে যাই। ফোনটার ডিজাইনে কিন্তু বেশ পরিবর্তন আছে, দেখেন। বিশেষ করে পিছনের দিকে যে ক্যামেরা হাউজিংটা, এটা কিন্তু আমার কাছে খারাপ লাগছে না ভাই, মোটামুটি ভালো লাগছে। আর এটা হচ্ছে আইফোন থেকে অনেকটা ইন্সপায়ার্ড, তাই না? আমার কাছে ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে সেটা আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। রিয়ার পার্টটা কিন্তু একটা ফ্যাব্রিক্স টাইপের একটা স্ট্রাকচার রয়েছে, ধরে কিন্তু খুব ভালো একটা ফিল পাওয়া যায়। আর এখানে স্ক্র্যাচ ট্যাচ পড়ার কোনো কিছু নেই ভাই, খুবই চমৎকার লাগে এটা। আর এইটা সবচেয়ে ভালো যে জিনিসটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে মনে হচ্ছে যে ফোনটা না খুবই স্লিম, খুবই স্লিম। এটার মূল কারণটা হচ্ছে অতটা স্লিমও না, বাট এটা হচ্ছে 7.3 মিলিমিটার হচ্ছে থিকনেস, বাট এটা দুই পাশটা কার্ভ করা, একদিকে ডিসপ্লেটা কার্ভ করা, একদিকে এই সাইডটাও কার্ভ করা, যার ফলে কিন্তু হ্যান্ডি গ্রিপটা কিন্তু খুবই ভালো, খুবই চমৎকার। আর এটার ওজনও বেশি না, অনলি 190 গ্রাম হচ্ছে এর ওজন। মানে এইটা আপনি ফিলেই করবেন না যে ফোন ধরে আছেন না কি ধরে আছেন। খুবই লাইট ওয়েট একটা ফোন। আমার মতো যারা এই ধরনের ফোন পছন্দ করেন তাদের জন্য খুব চমৎকার। পার্সের ভিতরে রেখে দেবেন, বুঝাই যাবে না যে আসলে ফোন রেখেছেন কিনা। ফোনটার ফ্রন্ট পার্টটা দেখতে না আরো বেশি জোস লাগে। 3D কার্ভ করা ডিসপ্লে, খুবই চমৎকার লাগে। সিন এবং সাইড বেজেলটা খুবই নেরু, দেখতে একটা দামি ফোনের মতোই মনে হয়। তবে পাঞ্চ হোলের সাইজটা না একটু বেশি মোটা মনে হয়েছে। এই জায়গাটায় আরেকটু চিকন করলে ফোনটাকে দেখতে আরও বেশি ভালো লাগতো। তবে এই কার্ভ লেভেলটা কিন্তু খুব বেশি ডিপ না, আর এটাতে কিন্তু মিস টাচও হয় না। আমি এই জিনিসটা খেয়াল করলাম, এটা আমার কাছে ভালো লেগেছে। উপরের দিকে দেখেন, এখানে কিন্তু স্পিকার রয়েছে, অর্থাৎ এই ফোনে তারা ডুয়েল স্টেরিও স্পিকার ইউজ করেছে, এটা জেভিল টিউনের। সো স্পিকারের কোয়ালিটি আমার কাছে মোটামুটি যথেষ্ট ভালো লেগেছে, সাউন্ডও ভালো লেগেছে এবং বেসটার পরিমাণটা মোটামুটি ভালো লেগেছে। সো বাজেট হিসাবে আমি এটা নিয়ে খুব বেশি কমপ্লেন করবো না। তারপর এখানে আয়ার ব্লাস্টার রয়েছে। আয়ার ব্লাস্টার দিয়ে আপনার বাসায় যদি টিভি থাকে, এসি থাকে, রিমোট থাকে, এইগুলাকে আপনি চালাতে পারবেন, অর্থাৎ কন্ট্রোল করতে পারবেন। আরও অনেকগুলো ফিচার্স কিন্তু আছে। আর ভালো ব্যাপার হচ্ছে যে এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনটা তারা দিয়ে দিয়েছে। আর নিচে দিকে স্পোর্টস বাটন সব ঠিকঠাকই রয়েছে। আর এখানে যে সিম কার্ড স্লটটা রয়েছে, এখানে অনলি দুটি সিম কার্ড, অর্থাৎ দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ কিন্তু নেই। সো এই ক্ষেত্রে আপনারা যদি মেমোরি নিয়ে টেনশন করেন তাহলে আমার মনে হয় যে 256 জিবি নেওয়াটাই আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ। আর এখানে কিন্তু 3.5mm হেডফোন জ্যাকটা নেই, কারণ ফোনটা এত স্লিম যে এখানে আসলে তারা দেওয়ার মতো কোনো অপশনই খুঁজে পায় নাই। ডান পাশে পাওয়ার বাটনের ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, তার নিচেই কিন্তু একটা বাটন রয়েছে, এটাকে ওয়ান ট্র্যাপ বলা হচ্ছে। অর্থাৎ এখানে একটা প্রেস করে আপনি এটাকে মিউট করতে পারেন, আনমিউট করতে পারেন এবং আরও বেশ কিছু প্রোগ্রাম এখানে কিন্তু আপনি আপনার মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন। এটা ভালো লেগেছে আমার কাছে। আর ফোনটির বাম পাশে তেমন কিছুই নেই। ফোনটিতে IP65 এর রেটিং রয়েছে। এটা দিয়ে হালকা পাতলা, মানে এত বেশি না, হালকা পাতলা পানির জাপটা এটা সামলাতে পারবে, বাট ভারী পানির যে জাপটা সেটা কিন্তু সে সামলাতে পারবে না। অর্থাৎ বৃষ্টির পানিতে নিয়ে ভিজতে পারবেন না, সুইমিং করতে পারবেন না, বা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন না। এবারে আসি ডিসপ্লে সেকশনে। ফোনটিতে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেল রয়েছে, যার রেজুলেশন 1008x2644 পিক্সেল। আর এই ডিসপ্লে 1 বিলিয়ন পর্যন্ত কালার শো করতে পারে। ডিসপ্লেটা না বেশ কালারফুল, আর ব্ল্যাক লেভেলটাও ডিপ। সো গেমিং, কন্টেন্ট ওয়াচিং বা মাল্টিমিডিয়া ইউজে কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স পাবেন এ থেকে। এর ডিসপ্লেতে কোনো ধরনের শার্পনেসের ঘাটতি আমি নোটিস করিনি, আর টাচ রেসপন্সজনিত কোনো প্রবলেমও ফেস করতে হয়নি আমাকে।
এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস, তবে কাজের যে জিনিস HBM অর্থাৎ হাই ব্রাইটনেস মোড এইটা কিন্তু 1600 নিটস। 1600 নিটস হলেও আমরা সূর্যের প্রখর আলোতে ছবি তোলা সহ বেশ কিছু কাজ করেছি, বাট প্রবলেম কিন্তু আমাদেরকে একদমই ফেস করতে হয়নি, অর্থাৎ সানরাইজ ভিজিবিলিটির জন্য তো কোনো ইস্যু নেই। ডিসপ্লে প্রোটেকশনের জন্য এই ফোনে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i। এটা কিন্তু এই বাজেটের মধ্যে খারাপ না, মোটামুটি ভালো প্রোটেকশনই রয়েছে। কোম্পানি বলছে যে এতে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, বাট আমরা যখন লাইভ কাউন্ট করতে যাই তখন আমরা এই যে স্ক্রলিং ট্রানজেকশন বা ইন্টারফেসটাতে যখন আমরা ঘুরছিলাম তখন আমরা বরাবরই 90 হার্জ রিফ্রেশ রেটটাই নোটিস করছিলাম, 90 হার্জের বেশি যায় না। তারপর আমরা সেটিংস থেকে এটাকে ফোর্স করে 120 হার্জ রিফ্রেশ রেট দিয়ে দিলাম, তারপরও দেখলাম যে না, স্ক্রলিং ট্রানজেকশন বা এই ধরনের রেগুলার কাজগুলোতে যেখানে সবসময় দেখি যে আমরা 120 হার্জই কাজ করে, বাট এখানে আমরা 90 হার্জই দেখতে পাচ্ছি। সো এই জিনিসটা আমার মনে হয় যে ফিক্স করা দরকার। ওভারঅল যদি আমি বলি তাহলে ডিসপ্লে সেকশনটা আপনাকে বেশ মুগ্ধ করবে, বিশেষ করে এই বাজেটের মধ্যে। এবার আসি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7100। এইটা কিন্তু একদমই লেটেস্ট একটা চিপসেট, আর এই চিপসেটটা বিশ্বের প্রথমবার ইনফিনিক্সের এই ফোনে কিন্তু ব্যবহার করা হয়েছে। এটা 6 nm একটা চিপসেট, যাতে জিপি হিসেবে থাকছে Mali G610। এই চিপসেট দিয়ে আপনার ডেইলি টাস্কগুলো বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন, লাইক সোশ্যাল মিডিয়া ইউজ, লাইভ স্ট্রিমিং বা ব্রাউজিং সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। পাশাপাশি এ দিয়ে মাল্টিটাস্কিং করতে পারবেন বা হেভি গেমগুলো প্লে করতে পারবেন। হেভি গেমের মধ্যে প্রথমে আমরা এতে পাবজি প্লে করেছিলাম। পাবজি যখন আমরা হায়ার সেটিংসে খেলতে যাই তখন মাঝে মাঝে দু একবার লেগ বা ফ্রেম ড্রপ পেয়েছি, আর FPS আমরা 50 থেকে 55 এর মধ্যেই ওঠানামা করতে দেখেছি। তবে আমরা বেটার এক্সপিরিয়েন্স পেয়েছিলাম যখন আমরা হচ্ছে এর গ্রাফিক্স কোয়ালিটিটা কমিয়ে নিচ্ছিলাম, তখন মোটামুটি ভালো একটা গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। আর এতে আমরা হিটিং ইস্যু পেয়েছি। তো হিটিং ইস্যু আমরা এখনকার সিজনে এসে আমরা ইনডোরে বসে যে গেম খেলেছি যেটুকু পেয়েছি মোটামুটি সহনীয়, খুব বেশি যে হিট হচ্ছিল সেটা সেরকম কিছু না। পাবজি ছাড়াও কিন্তু এতে আমরা কল অফ ডিউটি প্লে করেছিলাম। এটা যদি আমরা মিডিয়াম গ্রাফিক্সে প্লে করি গেম মোটামুটি প্লেয়েবল থাকে। তারপর আমরা হচ্ছে অ্যাসফল্ট 9টা প্লে করেছিলাম, এখানে কিন্তু গেম যথেষ্ট ভালো ছিল এবং আমরা কিন্তু গ্রাফিক্স কোয়ালিটিটাও যথেষ্ট ভালো পেয়েছি। মোট কথা হচ্ছে লোয়ার বা মিড সেটিংসে যদি আপনারা গেমিং করেন তাহলে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এ থেকে। ফোনটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR5X, আর রম হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 2.2। সো এই জায়গাটা কিন্তু আমার একটু বেশি প্রত্যাশা ছিল, বাট এখন আসলে মেমোরি চিপের দাম যে হারে বাড়ছে সেখানে আসলে প্রত্যাশা এর বেশি নেওয়া আসলে ঠিক না। 30,000 বা 25,000 টাকা প্রাইস রেঞ্জের একটা স্মার্টফোন থেকে UFS 2.2 হয়তো পরবর্তীতে আমাদেরকে দেখতে হবে, এটাই হয়তো মেনে নিতে হবে। অ্যান্ড্রয়েড 16 বেস XOS 16 রান করছে ফোনটি। ইনফিনিক্সের এবারে UI কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এর UI এর অনেকটা জিনিস দেখেই বুঝবেন যে এটা iOS থেকে ইন্সপায়ার্ড, মানে গ্লাস একটা ইফেক্ট আপনারা এখানে নোটিস করবেন, এটা ভালো লাগে আমার কাছে। তবে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এর UI এর আসলে ফিচার্সের অভাব নেই, অনেক বেশি ফিচার্স আছে যেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। এই ফোনে কিন্তু AI এর বেশ কিছু ফিচার্স দেওয়া রয়েছে যেগুলো বেশ কাজের জিনিস। আমি দেখলাম অনেকগুলো ফিচার্স রয়েছে, সবগুলোই মোটামুটি কাজের জিনিস, আপনি ইউজ করতে পারেন। পাশাপাশি ছবি এডিটিংয়ের জন্য যে অপশনগুলো দেওয়া রয়েছে, যেমন অবজেক্ট রিমুভের যে অপশনটা, আমি দেখলাম বেশ ভালো কাজ করে। অবজেক্ট রিমুভ করার পর বোঝাই যায় না যে এখানে আসলে কোনো অবজেক্ট ছিল, খুব স্মুথলি জিনিসটা কিন্তু সে হ্যান্ডেল করতে পারে। এই ফোনে আপনারা আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে আলট্রা লিঙ্ক নামে, অর্থাৎ আপনার যে এই যে ইনফিনিক্সের ফোনটা আছে আলট্রা লিঙ্ক সাপোর্ট করে আরেকটা ফোন যদি থাকে তাহলে 900 মিটারের মধ্যে আপনি সিম ছাড়া কথা বলতে পারবেন। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এই ফোনে আরেকটা জিনিস আমার কাছে ভালো লেগেছে যে এই ফোনটাতে তারা 3 বছরের মেজর আপডেট দিবে এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দিবে। সো আপডেট নিয়ে আপনার টেনশন করতে হবে না। ওভারঅল এর পারফরমেন্স সেকশনটাকে বাজেট হিসাবে মন্দ বলা যায় না। এবারে আসি ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, পাশাপাশি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। রিয়ারের 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থেকে তোলা ছবিগুলো আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। ডিটেলস অ্যান্ড শার্পনেস বেশ ভালোভাবেই ধরে রাখতে পেরেছে। কন্ট্রাস্ট লেভেলটা না আরেকটু বেটার হওয়া উচিত ছিল। লাইট ব্যালেন্স করতে গিয়ে দেখলাম যে একটু হিমশিম কাচ্ছে। ডাইনামিক রেঞ্জটা আরেকটু বেটার প্রত্যাশা করেছিলাম আমি। ছবির কালার টোনটা অলমোস্ট ন্যাচারালি থাকে, এটা আসলে খুব বেশি স্যাচুরেটেড না। আপনি চাইলে আপনার মতো করে এটাকে কাস্টমাইজ করতে পারেন। পোর্ট্রেট ছবিগুলো একটু বেশি বুস্টেড হয়ে যায়, যা দেখতে বেশ ভালোই লাগে। 24 মিলিমিটার, 35 মিলিমিটার, 50 মিলিমিটার এই 3টি ফোকাল লেন্থে কিন্তু ছবি তোলা যায়। ছবিগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে। পোর্ট্রেট মোডের ছবিগুলো না একটু বেশি বোস্টেড হয়ে যায়, দেখতে আমার কাছে ভালো লাগে। বলতে পারেন এটা সোশ্যাল মিডিয়া রেডি ছবি। ছবির সাবজেক্ট সেপারেশন ভালো, বাট একটু ক্রিটিক্যাল মোমেন্টে গেলে না ঝামেলা করে ফেলে। মেইন ক্যামেরায় 2x পর্যন্ত জুম করার সুযোগ আছে। 2x জুম করলে দেখলাম যে কোয়ালিটিতে কিছুটা লস হয়। এর ক্যামেরাতে স্কাই শপ নামে একটা অপশন আছে, যেটাতে হচ্ছে স্কাইটা আসলে রিপ্লেস করতে পারবেন, বাট আমি না দেখলাম রিপ্লেস করার পর একটু বেশি আর্টিফিশিয়াল মনে হয়। এটা একটু ন্যাচারাল করতে পারলে দেখলে ভালো লাগতো। এছাড়াও এর ক্যামেরাতে আপনারা প্রো মোড পাবেন, ডুয়েল ভিডিও মোড পাবেন, ডকুমেন্ট স্ক্যানের মতো অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন।
লো লাইট ফটোগ্রাফিতে এর পারফরমেন্স ছিল এভারেজ, কিছু নয়েজ অ্যান্ড গ্রেনের দেখা পাবেন, তবে নাইট মোড অন করলে বেটার ইমেজ পাওয়া যায়, অর্থাৎ ছবি বেশি একটু শার্প হয় এবং ডিটেলসটাও একটু ভালো পাওয়া যায়। 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ছবিগুলো একদম ন্যাচারাল টোনই প্রোভাইড করছে। ছবিতে কালার টোনটা ঠিকঠাকই আছে, ডিটেলস অ্যান্ড শার্পনেসের খুব একটা ঘাটতি আমি লক্ষ্য করিনি। সেলফি ক্যামেরায় O2 HDR আছে, এইটা অন করলে যে রেজাল্টটা পাওয়া যায় এটা মোটামুটি ভালো লেগেছে। ফোনটির ব্যাক অ্যান্ড ফ্রন্টে কিন্তু সর্বোচ্চ 2K 30 FPS ভিডিও শ্যুট করা যায়। ফুটেজের কোয়ালিটি চলনসই। নর্মাল মোডে ভিডিও করলে কিছুটা শেখে একটা ভাব থাকে, বাট AI স্টেডি মোডটা চালু করলে ভিডিও অনেকটাই স্টেবল হয়ে যায়। ওভারঅল যদি ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে আমি বলবো এই জায়গাটায় না ইনফিনিক্সের আরেকটু গুরুত্ব দেওয়া উচিত ছিল। এইটার যে রেজাল্ট পেয়েছি আমরা মোটামুটি চলনসই রেজাল্ট পেয়েছি। এবারে আমরা ফোনটির আদার্স ফিচার নিয়ে কথা বলি, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড আমরা সব কিছু টেস্ট করেছি, আসলে এই জায়গাটাতে কোনো প্রবলেম নেই। আর এই ফোনটাতে ওয়াইফাইয়ের 5 সাপোর্ট করে, ব্লুটুথের 5.4 সাপোর্ট করে, NFC আছে, পাশাপাশি FM রেডিও আছে, সেই সাথে ইনফ্রারেড পোর্টও কিন্তু রয়েছে। এবারে এসি পাওয়ার সেকশনে। ফোনটিতে 6500 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি রয়েছে, সেই সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার রয়েছে। আমি আসলে ভেবেছিলাম যে এত স্লিম ফোন এখানে হয়তো বা 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি বেশি দেওয়া সম্ভবই না, কিন্তু লিথিয়াম আয়ন দিয়ে এটাকে তারা 6500-তে নিয়ে গেছে। বেশ ভালো একটা জিনিস, খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমরা এ থেকে পেয়েছি। হেভি ইউজও যখন করছিলাম তখন প্রায় একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ চলে যাচ্ছিল, আর যখন নর্মাল ইউজ করছিলাম তখন 1.5 দিন বা তার বেশি ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমরা অনায়াসে পাচ্ছিলাম। সো ব্যাটারি ব্যাকআপের দিক থেকে কিন্তু ইনফিনিক্স চেষ্টা করেছে আপনাকে সন্তুষ্ট করার জন্য। আর এই ফোনে কিন্তু আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে 10 ওয়াটের ওয়্যার রিভার্স চার্জিং ফ্যাসিলিটি, এবং এই ফোনটাতে কিন্তু বাইপাস টেকনোলজিটা রয়েছে। অর্থাৎ আপনি যখন ফোনটাকে চার্জে দিয়ে গেমিং করবেন বা কথা বলবেন তখন কিন্তু ফোনের ব্যাটারি ড্যামেজ হবে না বা কোনো ক্ষতিগ্রস্ত হবে না। এই জিনিসটা আমার কাছে বরাবরই ইনফিনিক্সের ভালো লাগে। সো গাইস, এই হচ্ছে ইনফিনিক্স নোট এইচের আজকের ভিডিও। আসলে এই ফোনটা সম্পর্কে যদি আমি ভালো পয়েন্টের কথা বলি তাহলে বলবো যে ফোনটার খুবই স্টাইলিশ একটা লুক আছে, কার্ভ ডিসপ্লে আছে, দেখতে ভালো লাগবে, এবং খুবই লাইট ওয়েট ফোনটা। এই দিকটা যারা বিচার বিশ্লেষণ করেন তাদের জন্য কিন্তু বেশ চমৎকার একটা ডিভাইস এটা হতে পারে। পাশাপাশি ফোনটাতে মোটামুটি ভালো মানের একটা চিপসেট দেওয়া রয়েছে বাজেট হিসাবে। তারপর যদি আমরা ফোনটাকে বলি যে ব্যাটারি অ্যান্ড চার্জার, এই সেকশনটাতে ভালো করেছে এবং ডিসপ্লে সেকশনটাতে জোস করেছে, তো এই জিনিসগুলো ভালো করেছে। আবার যদি ফোনটা কিছু উইক পয়েন্টের কথা বলি তাহলে বলবো যে ক্যামেরাটা অ্যাভারেজ ছিল বা চলনসই ক্যামেরা ছিল, আর এইটাতে আইপি রেটিংটা একটু দুর্বল ছিল। এখনকার দিনে অনেক স্মার্টফোনে এই আইপি রেটিংটা আরেকটু স্ট্রং থাকে, এই জায়গাটাতে আমার মনে হয় যে আরেকটু ইমপ্রুভমেন্ট করতে পারতো। সো এই দুইটা বিষয়কে যদি আপনারা কিছুটা কনসিডার করতে পারেন তাহলে এইটা এই বাজেটের জন্য আপনার একটা বেস্ট ডিভাইস হতে পারে। আর এখন ফোনটি সম্পর্কে আমার অভিমত বললাম, আপনার অভিমত কি সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।